আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসার পর থেকে ঝড়ের গতিতে একের পর এক কার্যক্রম সারছেন। আজকে সারা দিন তার প্যাক প্রোগ্রাম ছিল। প্রথমে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা 1-to-1 মিটিং ছিল, রুদ্ধদ্বার বৈঠক। সেখানে আর কেউ ছিলেন না, শুধু দুজনে মিলে প্রায় 22 মিনিট মতো কথা হয়েছে। এরপর একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়। এখন এই বন্ধ দরজায় পেছনে কি হয়েছে সেটা কখনো কেউ জানতে পারবে না। জানতে পারা যাবে, যেমন বলেছি, যে যখন ফাইলপত্র মুভ করার ব্যাপার হবে, যখন সেক্রেটারিদের বলবেন, ডিরেক্টরদের বলবেন, তখন সেখান থেকে যদি কিছু আঁচ পাওয়া যায়, তাও বেশ কয়েকদিন বাদে হয়তো দু চারটে কথা হয়তো পাওয়া গেলেও যেতে পারে। সুতরাং ওই বন্ধ ঘরে কি কথা হয়েছিল সে বিষয়ে কেউ জানে না। আর যদি কেউ বলে যে আমি জানি, তাহলে পরে সে মিথ্যে কথা বলবে। এরপর জয়েন্ট প্রেস কনফারেন্স যেটা হয়, সেখানে নানান ধরনের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, সমস্তটাই হাসি মুখে। ঘন্টাখানেকের জয়েন্ট স্টেটমেন্ট উনি পাঠ করেছেন। সেখানে ইন্দো প্যাসিফিক বিষয়টিতে উত্থাপন হয়েছে, বিশ্বের রাজনৈতিক সংকট এবং মৌলবাদী শক্তির যে উত্থান এবং অস্থিরতা, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সহ্য করে ভারত রাশিয়ার প্রতি যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য তিনি নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে বলেন, আমি তার প্রতি কৃতজ্ঞ এবং ভারতবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। ভারতবাসী চিরকালই রাশিয়ার বন্ধু, এবং যেহেতু ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল, তাই বাংলাদেশের সঙ্গে ভারতের একটা আত্মিক সম্পর্ক আছে। এবং যেহেতু সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, তাই আমাদেরও কিছুটা দায়িত্ব এসে বর্তায় যে বাংলাদেশকে স্থিতিশীল করার ব্যাপারে। এটা উনি জয়েন্ট স্টেটমেন্টে বলেছেন। এখন একটা কথা হয়, তাকে প্রশ্ন করা হয় যে এই যে আপনাদের 45 মিনিট গাড়িতে আলোচনা হলো, কি নিয়ে এত আলোচনা করলেন 45 মিনিট? তখন উনি হাসতে হাসতে বলেন যে দেখুন, পুরনো বন্ধু, আপনারাও যখন পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে আপনার দেখা হয়, তখন আপনারা কি একটা বিষয়ের উপরে আপনারা কথা বলেন? বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রসঙ্গ ঘুরে আসে, তার মধ্যে অনেক হালকা বিষয় থাকে, অনেক গম্ভীর বিষয় থাকে। আমরা দুজনে একটা একান্ত মুহূর্ত কাটিয়েছি, যেখানে কেউ ডিস্টার্ব করার মতো কেউ ছিল না। আমরা চাইনি আমাদেরকে কেউ ডিস্টার্ব করুক। তো সেক্ষেত্রে এতটা সময় চলে গিয়েছে, আমরা দুজনেও খেয়াল করিনি বলে উনি পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছেন। উনি বলেন যে ভারতের সঙ্গে রাশিয়ার একটা সাংস্কৃতিক বিনিময় আছে। সাংস্কৃতিক বিনিময় কিরাম? যেমন সিনেমার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি। রাশিয়াতে, আমার দেশে, একটা হিন্দি সিনেমার গান আছে, মেরা জুতা হ্যায় জাপানি, এ দিল হ্যায় হিন্দুস্তানি। গানটা তিনি ভাঙা ভাঙা অক্ষরে, সুর ছাড়া একটু গেয়ে শোনান। তিনি বলেন এই গান আমাদেরকে আরো কাছে টেনে এনেছে। এখন যে প্রসঙ্গটা উনি বলেছেন যে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার জন্য ভারত রাশিয়া বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করবে, এই কথাটা কিন্তু উনি বলেছেন জয়েন্ট স্টেটমেন্টে। ভারত রাশিয়া বাংলাদেশকে নিয়ে এতে নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবে। উনি চীনের প্রসঙ্গও কিন্তু এখানে তোলেননি। এরপরে যেটা, ঠিক আছে, 6:30 থেকে 10-12 মিনিটের একটা সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে। এখন তো অনেক, আমি দেরি করে করে, আমি তো আজকে কোর্ট ছিল, আমি বলেছিলাম আজকে কোর্ট ছিল, তো আমার ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আমি জয়েন্ট স্টেটমেন্টে কিছুটা শুনেছি, কিছুটা শুনিনি, অনেক কিছু আমার মিস হয়ে যেতে পারে। পরে আমি এগুলো বলবো, এবং আপনারা সমস্ত কাগজ মারফত জানতেও পেরে যাবেন আমি বলার আগে যে কি হয়েছে না হয়েছে, যদি উল্টোপাল্টা বক্তব্য না থাকে। তো এই জয়েন্ট স্টেটমেন্টে উনি যেটা বললেন যে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে নিয়ে কাজ করবে নিরাপত্তার দিক দিয়ে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ যেটা এসছে, শেখ হাসিনার সঙ্গে যখন দেখা হবে, তখন কি এই কথাটা হবে না? এই কথাটা নিশ্চিতভাবে হবে।
এবার আমি একটুখানি বলে দিই যে এই শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিট করার আগে তিনি কিছু উপহার সামগ্রী দু দেশের সিকিউরিটি পাস নিয়ে রেখে দিয়েছেন। সেই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নদী, নৌকা এবং সবুজ ধান ক্ষেতের একটা তৈলচিত্র, আর বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, যেটার ইংলিশ ভার্সন তাকে দেওয়া হচ্ছে। এছাড়া আছে বাংলাদেশের বিখ্যাত নকশি কাঁথা এবং দুটি জামদানি শাড়ি, দুটি বা একটি এরকম হতে পারে, নাম সংখ্যাটা গন্ডগোল করে ফেলতে পারি। এইগুলো দেওয়া হচ্ছে, এগুলো সবুজ সংকেত পাওয়া গেছে। আর সঙ্গে থাকছে গোপন 5-6 পৃষ্ঠার একটা কালো ফাইলে লেখা তার নিজস্ব কিছু বক্তব্য বাংলাদেশ নিয়ে রাশিয়াকে জানানো, যেটা ভারতবর্ষ সঙ্গে আলোচনা করেই হয়েছে। এর বাইরে এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই, কারণ এখনো মিটিংটা হয়নি। যেটা 6:30টার সময় হবে, যখন আমি ছাড়বো তখন মিটিংটা শুরু হবে। মিটিংটার পরে কি অবস্থা গিয়ে পৌঁছায়, কোথায় মিটিংটা গিয়ে দাঁড়ায়, তার খবরটা নিশ্চয়ই আমি আগামীকাল পেয়ে যাব, কারণ ওখানে থাকবেন আমাদের এনএসএ অজিত দোভাল। তিনি আসলে সমস্ত কিছুর পথ প্রদর্শক, তিনি সমস্ত কিছু করেন। তারপরে উনি ওখান থেকে বেরিয়ে সোজা প্লেনে উঠবেন, উঠে বেরিয়ে চলে যাবেন। ফলে বাংলাদেশ ইস্যুটা আমার যদ্দূর মনে হয়, ওই যে দুজনের মধ্যে বৈঠকটা একান্তে হয়েছে, সেখানে বাংলাদেশ ইস্যুটা, যেটা আমি বলেছিলাম, এটা থাকছে এবং গভীরভাবে থাকছে। নইলে উনি বলতেন না যে এই মুক্তিযুদ্ধের কথা বলতেন না, এই বঙ্গোপসাগর কি বলে এই সমুদ্রের নিরাপত্তার কথা উনি বলতেন না, ইন্দো প্যাসিফিকের নিরাপত্তার কথা বলতেন না বাংলাদেশকে নিয়ে। নিশ্চয়ই বাংলাদেশের কথা ওই ভেতরে হয়েছে। সে কথাগুলো আস্তে 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 জানা যাবে, এখনই হয়তো দুম করে জানা যাবে না। তবে শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে, একদিন হয়তো আমার সময় লাগবে, একদিন বাদে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে কিছুটা অন্তত জানাবার চেষ্টা করব। যতটা পারবো ততটা জানাবো, আমার পক্ষে যতটুকু জানা সম্ভব আমি জানবো, জেনে তারপর আমি আপনাদের বলবো। তা আমি ভিডিও আর লম্বা করবো না, কারণ এই ভিডিও লম্বা করলে ওই ধৈর্যচ্যুতি ঘটে এবং একই খবর বারবার বলে লাভ নেই, লোকের টাইম নষ্ট করা হয়। আসসালামু আলাইকুম। যখন কিনা ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন পর্যায় থেকে ঢাকঢোল পিটিয়ে বেশ কনফিডেন্টলি বারবার এই কথা উচ্চারণ করা হচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না, সেই মুহূর্তে দেশের যে রাজনৈতিক দলগুলো পুরোপুরি নিশ্চিতভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা, সেই দলগুলোর মুখ থেকেই কেন অনিবার্য কারণ ছাড়া, বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি ছাড়া নির্বাচন পেছাবে না, এই যে বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি, অনিবার্য কারণ, এই শব্দগুলো কেন আসছে এই মুহূর্তে? কি ঘটতে যাচ্ছে? প্রিয় দর্শক, নিশ্চয়ই আমি একেবারে শুরু থেকে বলে আসছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বারবার বলে আসছি, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, তিনি দিতে পারবেন না। এবং সেই ধারণাগুলোই দিনে দিনে যেন প্রকট হচ্ছে। আমি চাই না যে আমার ধারণাগুলো সঠিক হোক, আমি এখনো পর্যন্ত চাই আমার ধারণাগুলো মিথ্যে হোক। যেমন ধরুন বিএনপি, সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে দেশের, তাদের মুখ থেকে এই মুহূর্তে উচ্চারিত হচ্ছে দেশে অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক, তা চায় না, বিএনপি চায় না। কি বোঝাতে চাইছে বিএনপি এর মাধ্যমে? তার আগে যদি আমরা এনসিপির বিষয়টা আলোচনায় নিয়ে আসি, গত বুধবার নির্বাচন কমিশনদের সঙ্গে বৈঠকের পর এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললেন? খুবই সিগনিফিক্যান্ট। রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে তখন কাজটা অনেক সহজ হবে। গণতন্ত্রের আপসীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। সংকটগুলো উত্তরণ করে সুন্দরভাবে তফসিল দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বা আহ্বান জানিয়েছে। একই কথা দলের আহ্বায়ক নাহিদ ইসলামও ঠিক একই ভাষায় কথা বলেছেন, তফসিল দেওয়ার জন্য
যেন সময় তফসিল দেওয়ার সময় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে, সেই সময়টা যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকার হয়। এবার বিএনপি কি বলেছে একটু খুলাসা করি। বিএনপি বলছে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি, খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা আশা করি শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর আগে বিএনপি অন্য কোনো অপশনের কথা বলেছে? 15 জুলাই নির্বাচনের আগে তারা ডিসেম্বরের কথা বলে আসছিল বারবার, তারপরে কিছু একটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথাবার্তার পরে আমরা দেখলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এবং তারপর থেকে জুলাইয়ের পর থেকে আর কোনো অপশনের কথা তো বিএনপি বলেনি। যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে, এবং এই করতেই হবে এমন হুঙ্কারের সাথে কখনো কখনো সরকারের সাথে নরম গলায় কথা বলেছে, কখনো কখনো হুঙ্কার ছেড়ে কথা বলেছে, এখন এসে অনিবার্য কারণে কথা বলা হচ্ছে। যদি এমন বলা হতো যে দৈব দুর্বিপাক বা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া, সেটি মেনে নেওয়া যেত। অনিবার্য কারণটা কি? এসব কথা কেন এই মুহূর্তে বলা হচ্ছে? তার মানে খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। আর খালেদা জিয়ার সম্পর্কে তো নানান ধরনের গুঞ্জন রয়েছে, তেমন কিছু ঘটেছে কিনা আমরা নিশ্চিত না। যাও, যদি ঘটেই যায় তাহলে কেন রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে যাবে? অনাকাঙ্ক্ষিত কিছু যদি সৃষ্টি হয়ও তফসিল কেন পৌঁছাবে? এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, তার জন্য মানুষের আবেগ অনুভূতি কাজ করতে পারে, সেটা 2, 4, 5 দিন, কিন্তু আগে থেকে কেন এই কথা বলা হচ্ছে? এদিকে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হলে নির্বাচনের জেনোসাইড ঘটবে, সে কথা বলে রেখেছেন এর আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান 3 দিন আগে একটি জনসভায় একথাও বলেছেন, আরেকটি 5ই আগস্ট ঘটার সম্ভাবনার কথা তিনি জানিয়ে দিয়েছেন। কি বলেছিলেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। তিনি বলেছেন, ক্ষমতায় না গিয়েও ক্ষমতার দাপট দেখাচ্ছেন অনেকে, বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন, জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় তাদের যেতেই হবে, কিন্তু বাংলাদেশে আর এটা হবে না। তবে দিশাহারা হয়ে হতাশ হয়ে কেউ যদি চোরা গলিতে হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আর একটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে। নিশ্চিতভাবে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, এর বাইরে তো অন্য কাউকে তিনি মিন করেননি। জামাত যে নির্বাচন সহজে চায় না এটাই বরং আমরা জেনে এসেছি, বা সেটাই মানুষের ক্যালকুলেশনে এসেছে, যেহেতু বর্তমান সরকারের পেছনে থেকে সব ধরনের কলকাঠি নাড়ছে জামাত। ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ লাভ করছে, প্রশাসনের যে রদবদল, প্রশাসনের যে নতুন নতুন নিয়োগ, সবকিছুই নাকি জামাত নিয়ন্ত্রণ করছে। এবং অনেকে বলেন যে এরই মধ্যে প্রায় 60% বা 50% জামাত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছে প্রশাসনের, এবং বাকি সবটুকু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জামাতের সময় প্রয়োজন। একই সঙ্গে বিএনপিকে যতটা বিতর্কিত করা যায় সেই চেষ্টাতেই আছে জামাত, এটি এখন অনেকেই বুঝছেন, শুধু এখন থেকে নয়, আরো অনেক আগে থেকেই। তো সেই কথার খানিকটা প্রতিধ্বনি আমরা শুনলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য চট্টগ্রামের নেতা শাহজাহান চৌধুরীর কণ্ঠে, যে প্রশাসন তাদের কথায় উদ্বোস করবে, পুলিশ জামাতের কথাতে উদ্বোস করবে, নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তাদেরকে জামাতের কথা মেনে চলতে হবে, পুলিশকে জামাতের যারা প্রার্থী তাদের প্রোটোকল দিতে হবে। যেসব বক্তব্য বিবৃতি পাচ্ছি আমরা এমনি পাচ্ছি না। এবং 5 আগস্টের কথা যেটি বললেন ডাক্তার শফিকুর রহমান, এটি অন্য কেউ বললে কি হতো? রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, তাদের ক্ষেত্রে তো এই অভিযোগ আনা হতো। 5 আগস্ট বলতে কোন সরকারের বিরুদ্ধে? এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তো 5 আগস্ট ঘটানোর কথা তিনি বলছেন, সে যেভাবেই বলেন না কেন, এক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক নানান ধরনের সমীকরণ যে ছিল সব উল্টে পাল্টে যাচ্ছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে শীতল সম্পর্ক চলছিল, আগেই বলেছি, সেটি আবার উষ্ণতার পথে হাঁটছে, এবং এই অঞ্চলে কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের লোকাল এজেন্ট হিসেবে ভারতকেই কাজে লাগাতে চাইবে ইউএসএ, কোনো ভুল নেই। সো ভারত যা চাইবে মোটামুটি তাদেরকে তো সেই কথাই শুনতে হবে। তাহলে সবকিছু মিলে কি দাঁড়াচ্ছে?
চরম এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তফসিল ঘোষণা করলেই তারপর পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচন কমিশন তারা বলছেন কেন তফসিল ঘোষণা পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে, তার আগে নয় কেন? এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটিকে কেন্দ্র করে আবার জামায়াতের নেতা, এনসিপি নেতারা তো আরো অনেক আগে থেকে বলে আসছেন যে এই অবস্থায় বা এই অবস্থা যদি পরবর্তীতেও থাকে, সেই অবস্থা নির্বাচন হবে কিভাবে, আগে থেকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তারা চালিয়ে আসছে। অতএব নির্বাচন হচ্ছে না, এখনো আমার ধারণা নির্বাচন সবকিছু মিলে হচ্ছে না। তাহলে কি হতে যাচ্ছে? তৃতীয় সেই শক্তি, যেই শক্তিকে মানুষ ভয় পায়, আবার যেই শক্তিকেই মানুষ ক্ষমতা নেওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। দেখা যাক, আমাদেরকে বোঝার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। ভালো থাকুন, আল্লাহ হাফিজ। পাকিস্তানের সাথে পাকিস্তানের চুক্তিভঙ্গ এবং সামরিক বল প্রয়োগের মাধ্যমে বালুচিস্তানকে অন্তর্ভুক্ত করার যে ঐতিহাসিক অসন্তোষ, তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বালোচ জাতীয়তাবাদের জন্ম দিয়েছে। ৭১-এ ভেঙে গিয়েছিল পাকিস্তান প্রথমবার, বেরিয়ে যায় পূর্ব পাকিস্তান, আর এবার চলে যাওয়ার মুখে বালুচিস্তান। বর্তমানে পাকিস্তানে 4টি প্রদেশ রয়েছে। এগুলোর নাম হলো পাঞ্জাব, সিন্ধ, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান বা বালুচিস্তান। আয়তনের ভিত্তিতে ক্রম হচ্ছে বালুচিস্তান সবচেয়ে বড়, যা কিনা মোট পাকিস্তানের যে আয়তন তার 42% একাই বালুচিস্তানের। এরপরে আয়তনের দিক দিয়ে দ্বিতীয় বড় প্রদেশ হচ্ছে পাঞ্জাব, তারপরে সিন্ধ এবং সবশেষে খাইবার পাখতুনখোয়া। লোকসভার ভিত্তিতে, লোকসংখ্যার ভিত্তিতে সব থেকে বেশি লোকসংখ্যা হচ্ছে পাঞ্জাবে, তারপর সিন্ধ, তারপর খাইবার পাখতুনখোয়া এবং সবশেষে পাকিস্তান। পাকিস্তানের মানচিত্রের দিকে তাকান একবার, ওই যে সবুজ রঙের অংশটি দেখছেন, এর নাম হলো বালুচিস্তান। এর ওপরে নীল রঙের যে অংশটি দেখছেন, এই জায়গাটি হলো খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সেখানকার অধিবাসীরাও পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চাইছে, স্বাধীনতার লড়াই লড়ছে তারাও। তবে বালুচিস্তানের অধিবাসী বালোচরা তাদের স্বাধীনতা যুদ্ধকে যে উচ্চতায় নিয়ে পৌঁছে দিয়েছে, সেই উচ্চতায় এখনো সেখানকার অধিবাসী পাঠান বা পশতুনরা, মানে ওই যে যেটা খাইবার পাখতুনখোয়ার যারা অধিবাসী তাদেরকে পাঠান বলা হয়, বিখ্যাত পাঠান বা পশতুন বলা হয়, তারা কিন্তু এখনো তাদের লড়াইটা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারেনি। আমাদের এখনকার আলোচনা বালোচ বা বালুচিস্তানের মূলবাসীদের স্বাধীনতার সংগ্রামকে নিয়ে। গত ৩রা ডিসেম্বরে বালোচ বিদ্রোহীরা পাকিস্তান সেনাবাহিনীর ওপর বিরাট আকারের আক্রমণ চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই আক্রমণের ব্যাপকতা ও এর অভিঘাত কিভাবে আসিম মুনিরের ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে এবং পাকিস্তানকে কিভাবে ঝাঁকিয়ে দিয়েছে, বলবো সেই বিষয়টি। সাম্প্রতিককালে বালোচ বিদ্রোহীরা পাকিস্তান সেনাবাহিনীর ওপর যে বড় ধরনের আক্রমণ চালিয়েছে, তার ব্যাপকতা এবং এর রাজনৈতিক অভিঘাত সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ক্ষমতার ভিত্তিকে বেশ কয়েকটি কারণে দুর্বল করে দিয়েছে। আক্রমণের ব্যাপকতা ও কৌশলগত দিক নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে বালোচ লিবারেশন আর্মি বা BLA এবং অন্যান্য যে মুক্তিকামী গোষ্ঠীগুলি যারা স্বাধীনতার লড়াই লড়ছে, তাদের করা আক্রমণগুলি সাম্প্রতিক মাসগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আক্রমণগুলোতে বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে। জুলাই 2025-এর একটি আক্রমণের কথা ধরুন না কেন, সেখানে 29 জন সৈন্য একদিনে নিহত হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর অন্যতম বড় আঘাত। বিদ্রোহীরা রেল লাইন উড়িয়ে দেয়া, যেমন ওই জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের কথা আপনাদের হয়তো মনে আছে কয়েক মাস আগে, সুসংগঠিতভাবে বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা চালানো, এমনকি ফিদাইন বা মহিলা আত্মঘাতী হামলাকারী ব্যবহার করার মতো সফিস্টিকেটেড ট্যাকটিক্স বা উন্নত কৌশল এখন বালোচ বিদ্রোহীরা ব্যবহার করছে। বিদ্রোহীরা
একযোগে একাধিক জায়গাতে হামলা চালিয়ে প্রমাণ করছে তাদের ক্ষমতা কতখানি। যেমন 2025-এর মে মাসে 39টি জায়গায় একসঙ্গে তারা হামলা চালিয়েছে। তারা সামরিক স্থাপনা ধ্বংস করেছে এবং সাময়িকভাবে গুরুত্বপূর্ণ এলাকা দখল করার মতো কাজ করে পাকিস্তান সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের ওপর বিরাট বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। এবং তাদের এই যে মুক্তিকামী যে বিদ্রোহীদের এই লড়াই জনগণের মধ্যে ব্যাপক মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করেছে। এই ক্রমবর্ধমান বিদ্রোহ জেনারেল আসিম মুনিরের ক্ষমতার ভিত এবং তার নেতৃত্বে থাকা সামরিক প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশগুলির একটিতে, যা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ধরনের বড় আকারের বারবার ও সুসংগঠিত হামলা ঘটলে তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে জেনারেল মুনিরের সামরিক দক্ষতা কতখানি তার উপর সরাসরি প্রশ্ন তোলে, আর তা তুলেছেও ইতিমধ্যে। পাকিস্তান সেনাবাহিনী ঐতিহ্যগতভাবে দেশের রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরে, কিন্তু নিজেদেরই ভূখণ্ডে বিশেষত বেলুচিস্তানে সামরিক বাহিনীর ব্যাপক হতাহত হওয়া এবং বিদ্রোহীদের কৌশলগত সাফল্য এই আখ্যানকে দুর্বল করে দিচ্ছে। বালোচ বিদ্রোহের এই সাফল্যের পরিণামে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির বিরাট রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মধ্যে পড়েছেন। পাকিস্তানের বর্তমান বেসামরিক সরকার সামরিক বাহিনীর সমর্থনে ক্ষমতায় আছে, আর সেই সামরিক বাহিনীর দুর্বলতা সেই সরকারের স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে, যা পরোক্ষভাবে জেনারেল মুনিরের রাজনৈতিক নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ দিয়েছে। এর বড় প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। উন্নয়ন পরিকল্পনায় ব্যাপক স্থবিরতা এসেছে। বালুচিস্তানে চলমান বিদ্রোহের কারণে সিপিইসি চায়নার প্রকল্পগুলি, তাদের উদ্যোগগুলি বারবার বাধাগ্রস্ত হচ্ছে। চীনা সৈন্যরাও মারা যাচ্ছে, চীনা কর্মচারী মারা যাচ্ছে। এই অর্থনৈতিক ব্যর্থতাগুলো সরাসরি সামরিক নেতৃত্বের দিকে আঙুল তোলে, কারণ তারাই এই প্রকল্পগুলির নিরাপত্তা দিতে ব্যর্থ। কূটনৈতিক ব্যর্থতাও আছে। যদিও আমেরিকা বিএলএ-কে মানে বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, তবুও অভ্যন্তরীণ বিদ্রোহের ক্রমবর্ধমান তীব্রতা আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের নিরাপত্তা দুর্বলতাকে তুলে ধরছে। বিদ্রোহ রুখতে আসিম মুনির পাকিস্তানকে একটি কঠোর রাষ্ট্র বা হার্ড স্টেট, তাতে সে হার্ড স্টেটে পরিণত করার আহ্বান জানিয়েছেন এবং বিদ্রোহ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এই ধরনের কঠোর দমন পীড়ন নীতি বালোচ জনগণের ক্ষোভ আরো বাড়িয়ে তুলছে এবং বিদ্রোহের যে মূল কারণ রাজনৈতিক বঞ্চনা ও সম্পদের অসম বন্টনের যে অভিযোগ, সেই অভিযোগকে আরো বেশি করে প্রমাণিত করছে। পাকিস্তানের সামরিক প্রধান কেবল একজন সামরিক নেতা নন, তিনি দেশের রাজনৈতিক ক্ষমতার প্রধান নিয়ন্ত্রণ করেন তিনি। বালুচিস্তানের এই ব্যর্থতা জনগণের চোখে তার ক্ষমতা ও প্রতিরোধ্যতার ধারণাকে ভেঙে চুরমার করে দিচ্ছে, যা তার সার্বভৌম ক্ষমতার প্রতীকী ভিত বা সিম্বলিক বেস অফ পাওয়ার সেটাকে নাড়িয়ে দিচ্ছে। সংক্ষেপে বালোচ বিদ্রোহীদের প্রতিটি বড় আক্রমণ জেনারেল আসিম মুনিরের ভাবমূর্তি এবং ক্ষমতার উপর একটি করে আঘাত, যা পাকিস্তানের অন্যতম প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক প্রতিষ্ঠানের দুর্বলতা প্রমাণ করে। আসিম মুনির কিভাবে বালোচ স্বাধীনতা যুদ্ধ প্রতিহত করার চেষ্টা করছেন, তার সাফল্যের সম্ভাবনা ক্রমশ কমে আসছে। কেন? কারণ জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী বালোচদের স্বাধীনতা যুদ্ধ প্রতিহত করার জন্য মূলত দমনমূলক ও সামরিক কৌশল অবলম্বন করেছে। তবে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান না করে কেবল সামরিক শক্তি প্রয়োগ করায় পাকিস্তান আরও এগিয়ে চলেছে চূড়ান্ত ব্যর্থতার দিকে। আসিম মুনিরের বিদ্রোহ দমন কৌশলটা কি? জেনারেল আসিম মুনির এবং পাকিস্তান সামরিক বাহিনী যেসব উপায়ে বালোচ বিদ্রোহ মোকাবিলার চেষ্টা করছেন, সেগুলো হলো কঠোর সামরিক অভিযান ও দমন নীতি, সরাসরি সামরিক প্রতিক্রিয়া,
সেখানে বালোচ লিবারেশন আর্মি বা অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর বড় আক্রমণের জবাবে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি চিহ্নিত করে তাদের ওপর আঘাত আনা এবং অবিলম্বে পাল্টা জবাব দেওয়া হচ্ছে। এর থেকে সবথেকে বড় যে মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য ঘটনা, সেটা হচ্ছে গুম। যে বাংলাদেশে শেখ হাসিনা গুম করছিলেন বলে এত লড়াই, এবং তার জন্য আমেরিকার চোখে ঘুম ছিল না, ডিপ স্টেট একেবারে ভেঙে পড়ছিল। এখানে সামরিক বাহিনী পাকিস্তানে এবং তাদের সামরিক বাহিনীর সাথে যে ডেথ স্কোয়াড, তারা বালুচ অ্যাক্টিভিস্ট, ছাত্র, এমনকি সাধারণ নাগরিকদের জোর করে তুলে নিয়ে যাওয়া এবং বিচার বহির্ভূতভাবে হত্যা করছে তাদেরকে। এই কৌশলটি বালুচ জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। সেখানে দেখা যাচ্ছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাড়ির মানুষরা জানেন না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারপরে শেখ হাসিনার আমলে তো তাদের অনেকেই বাঁচিয়ে রাখা হতো, গুম করে মেরে ফেলা হয়নি। এখানে তাদেরকে ছিন্ন ভিন্ন দেহ চারিদিকে ফেলে দেওয়া হচ্ছে। জেনারেল মুনির প্রকাশ্যে এবং সামরিক মহড়ায় কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বালুচ বিদ্রোহীদের প্রতি শূন্য সহনশীলতার মানে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছেন। তিনি বলছেন যে বালুচিস্তান পাকিস্তানের গর্ব, কিন্তু বালুচিস্তান হলো সিপিইসি প্রকল্প চীনের তার মূল কেন্দ্র। বিশেষ করে ওই যে গোয়াদার বন্দর বলা হয়, সেটা কিন্তু ওই বালুচিস্তানে। সামরিক বাহিনীর একটি বড় লক্ষ্য হলো এই অর্থনৈতিক করিডোরের অবকাঠামো ও চীনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, যা চীনের সাথে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক বজায় রাখার জন্য অপরিহার্য। এবার বিদ্রোহের অভ্যন্তরীণ কারণগুলো হচ্ছে সম্পদের শোষণ, রাজনৈতিক বঞ্চনা। সেটা স্বীকার না করে পাকিস্তান সেনাবাহিনী তারা অভিযোগ করছে যে ভারত সমেত বিদেশি শক্তিগুলো নাকি এইসবগুলো করছে, প্রক্সি ওয়ার চালাচ্ছে এবং বিদ্রোহকে উস্কে দিচ্ছে। এর মাধ্যমে তিনি ব্যর্থতার দায় আন্তর্জাতিক শত্রুদের ওপর চাপিয়ে অভ্যন্তরীণ সমর্থন আদায়ের চেষ্টা করছেন। জেনারেল মুনিরের কঠোর সামরিক অভিযানের ফলে তার বালুচিস্তানকে দখলে রাখার কিংবা বালুচিস্তানকে কাছে রাখার যে সম্ভাবনা, সেটা ক্রমশ কমে আসছে। আর এই ব্যর্থতা যত তীব্র হচ্ছে ততই বাড়ছে বালুচ মুক্তিযোদ্ধাদের জয়ের সম্ভাবনা, এবং ততটাই বাড়ছে পাকিস্তানের টুকরো হওয়ার সম্ভাবনা। খাইবার পাখতুনখোয়ার যে পাঠান বা পশতুন, তারাও বিদ্রোহ করছে। ঘরের মাঠে নাজেহাল পাকিস্তান এরই মধ্যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশে নাক গলিয়ে ভারতে অস্থিরতা তৈরি করার। মোল্লাতন্ত্র ও জঙ্গিতন্ত্র দিয়ে ঘিরতে চাইছে ভারতকে। ইউনূসের সহায়তায় বাংলাদেশের জঙ্গিদের নিয়ে খোয়াব দেখছে